আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতে নিয়েছে স্পেন। ফাইনালের এই খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো জানতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। কথা বলবো সবুজের সঙ্গে। সবুজ, আসলে আমরা জানি না যে কোথা থেকে শুরু করব, তবে ফাইনালে একটি বিশ্বকাপ ফাইনালে এই ধরনের স্ট্যাটস, গতকাল ম্যাচের যে স্ট্যাটস, আর্জেন্টিনার যে ধরনের মানে খেলতেই দেওয়া হয়নি আর্জেন্টিনাকে, অথবা আর্জেন্টিনা খেলতে পারেনি, যেটাই বলি না কেন, ফাইনালে যেটি খুবই আনন্যাচারাল। এর আগের ফাইনালগুলোতে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গতকাল আর্জেন্টিনার এই ধরনের পারফরমেন্সের পিছনে মূল কারণ বলে কি মনে হয় আপনার কাছে? ফারদিন, যে কথাটা বলছিলেন, আসলে বিশ্বকাপ ফাইনাল যেরকম একটা ফাইনাল দেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যানরাও আর্জেন্টিনা হেরে গেছে এটার জন্য তো একটা দুঃখ নিশ্চয়ই তাদের আছে। তবে তার থেকে বড় দুঃখটা মনে হয় যে এরকম একটা দৃষ্টিকটু যে একটা ফুটবল খেলেছে আর্জেন্টিনা, এটার জন্য মনে হয় তাদের মন খারাপটা বেশি থাকার কথা। কারণ আপনি যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথাও চিন্তা করেন, ইংল্যান্ড এবং ফ্রান্সের যে ম্যাচটা হয়েছে 10 গোলের ম্যাচ, এবং সেই ম্যাচে আসলে যে পরিমাণে উত্তেজনা হয়েছে বা সেই ম্যাচ থেকে যে পরিমাণে বিনোদনটা আসলে এসেছে, সেই বিনোদনটা কিন্তু ফাইনাল থেকে আসেনি। এবং আর্জেন্টিনা পুরোপুরি স্পেনের বিপক্ষে পুরোপুরি আউটপ্লেট ছিল এবং তারা আসলে খেলতেই পারেনি। তবে যদি বলেন যে আর্জেন্টিনা কি এটা আচমকাই এরকম খেললো, নাকি এটা আসলে হবারই কথা ছিল, এরকমটা আসলে হবারই কথা ছিল, তবে হয়েছে অনেকটা বেশি। কারণ এই স্পেন আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে কেবল একটা গোল হজম করেছে, সেটাও বেলজিয়ামের বিপক্ষে। এর আগে গ্রুপ পর্ব রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এসে তারা একটা গোল হজম করেছিল বেলজিয়ামের বিপক্ষে। অর্থাৎ এই স্পেনের বিপক্ষে যে গোল করা যায় না, এটা আসলে অনেক আগে থেকে সবাই আসলে এই কথাটা বলে আসছিল। এবং আর্জেন্টিনার যে দুর্বলতার জায়গাটা ছিল, আর্জেন্টিনা এই পুরো টুর্নামেন্টেই কিন্তু তারা আসলে কামব্যাক করে করে প্রতিটা সময় গিয়েই আসলে কিন্তু ওই শেষ মুহূর্তের গোলে গিয়ে আসলে তারা ম্যাচটা শেষ পর্যন্ত বের করে নিয়ে এসেছে। এবং এখানে কিন্তু বড় পার্থক্য করে দিয়েছিলেন লিওনেল মেসি। তবে এই স্পেনের যে ডিফেন্স লাইন ছিল, বিশেষ করে মিড এবং ডিফেন্স, সেখানে রদ্রি বড় একটা ভূমিকা পালন করেছেন। পাউ কুবার্সি, কুকুরেয়া, তারা দুজন একটা বড় ভূমিকা পালন করেছেন। এই লিওনেল মেসিকে আসলে খেলতেই দেননি। এবং লিওনেল মেসির যে হিট ম্যাপটা দেখানো হচ্ছিল বিশেষ করে প্রথমার্ধের পর, তিনি শুধুমাত্র ওই মাঠের মাঝখানের যে সার্কেলটা রয়েছে সেই ওই জায়গাটাতেই কেবল তাকে ঘোরাফেরা করতে হয়েছে। এবং একটা দল বিশ্বকাপের ফাইনাল খেলতে এসেছে, সেই দলটা কিনা পুরো 90 মিনিট পর্যন্ত কোনো শট নিতে পারেনি। সেই দলটা প্রথম শট নিয়েছে 116 মিনিটে। অর্থাৎ এখানেই কিন্তু আর্জেন্টিনার যে দুর্বলতা সব কিছুই কিন্তু এখানে আসলে ফুটে উঠেছে। পুরো ম্যাচ জুড়েই তাদের কেবলমাত্র 2টা শট, সেটাও তারা নিয়েছে ওই একটা গোল হজম করার পর। এবং এখানে আরেকটা কথা আসলে বলতে হয় ফারদিন, যদি আর্জেন্টিনা কোনোভাবে যদি গোলটা আগে হজম করতো, বিশেষ করে প্রথমার্ধে বা 50-60 মিনিটের মধ্যে যদি আর্জেন্টিনা গোলটা হজম করতো, তাহলে আর্জেন্টিনা আসলে ঘুরে দাঁড়াতো কিনা। কারণ ওই 106 মিনিটে গোল করার পরের যে সময়টা আর্জেন্টিনা যেটুকু খেলেছে, মোটামুটি 106 মিনিটের আগের থেকে অনেকটা বেটার খেলেছে। এর আগের ম্যাচগুলোতে আমরা আর্জেন্টিনা যেরকম দেখেছি যে আর্জেন্টিনার ঘুমটা আসলে ভাঙে ওই একটা গোল হজম করার পর। প্রতিটা বিশেষ করে নকআউটের ম্যাচগুলোতে কিন্তু এরকমটাই হয়েছে। এবং আর্জেন্টিনার এই যে ভরাডুবি, এই ভরাডুবির মূল যেটা কারণ ছিল সেটা হচ্ছে লিওনেল মেসিকে খেলতে না দেওয়া। পুরো টিমই আসলে লিওনেল মেসিকে খেলাতে পারেনি। ফারদিন, যথার্থই বলছিলেন, আপনার কথা আমি শুনছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনাকে যেহেতু স্পেন খেলতে দেয় না, আমরা যেটা দেখেছি স্পেন যখন সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচটাতেও আমরা অবাক হয়েছিলাম যে যেই ফ্রান্স এত দুর্দান্ত টিম হিসেবে পুরো ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে আবির্ভূত হয়েছিল এবং সবাই বলছিল যে এই ফ্রান্স টিমকে আসলে কে ঠেকানোর মতো কোনো টিম নেই। কিন্তু স্পেনের সামনে যখন আসলো, আমরা দেখলাম যে সে তার সাধারণ খেলাটাই খেলতে পারেনি। স্পেনের খেলাটা নিয়ে আমি আপনার কাছে একটু জানতে চাই, এটা আরেকটু বিশ্লেষণ করে যদি আমাদেরকে বোঝাতেন। স্পেন কিন্তু ফ্রান্স ম্যাচের আগে খুব আহামরি টিম হিসেবে আমার কাছে মনে হয়নি, বা অনেকের কাছেই মনে হয়নি। কেপ ভার্দের সাথে তারা ড্র করেছে, এ ধরনের পারফরমেন্স। কিন্তু ফ্রান্সের সামনে যখন স্পেন আসলো, স্পেন খুব অসাধারণ খেলেছে এমন না, তবে ফ্রান্সের ন্যাচারাল খেলা সে খেলতে দেয়নি, সেখান থেকে সে রেজাল্টটা বের করে নিয়ে এসছে। এই খেলাটা সম্পর্কে আমি একটু জানতে চাই।
ফারদিন, স্পেন যে ফুটবলটা খেলে আসলে তারা বিশেষ করে তাদের যে ফুটবলাররা তাদের 7 থেকে 8 জন ফুটবলার কিন্তু লা মাসিয়ার যে একাডেমি, বার্সেলোনার একাডেমি, সেখান থেকে বেড়ে ওঠা, অর্থাৎ তাদের মধ্যে যে বোঝাপড়াটা সেটা অনেক ছোটোবেলা থেকে। এবং এই যে তাদের যে কোচ দেলা ফুয়েন্তে, তিনিও কিন্তু এই দলটার বয়সভিত্তিক দল থেকেই কোচিং করিয়ে আসছেন, অর্থাৎ এই দলটাকে ছোট থেকে আসলে তিনি বড় করেছেন। এবং এই যে তাদের মধ্যে যে একটা সম্পর্ক, তারা যেভাবে টিম গেম হয়ে খেলে, এবং আপনি ফ্রান্স ম্যাচের কথা বলেন, সেই ম্যাচেরই যদি উদাহরণ দেই, সেখানে তারাও কিন্তু ওই ফ্রান্সকে আসলে খেলতেই দেয়নি। তারা কিভাবে খেলতে দেয়নি, তারা যখন গোল করলো এরপরেও কিন্তু তারা বলের নিয়ন্ত্রণটা তাদের ওপরেই রেখেছে, এবং তারা এই কাজটাই করে। এবং তাদের মিডফিল্ডের যে সবথেকে বড় শক্তি তিনি হচ্ছেন রদ্রি। এখানে স্পেন যে ফরমেশনটায় খেলে, তারা ডিফেন্সে 2 জনকে রেখে দেয় সেন্টার ব্যাকে, এবং তার ওপরের যে জায়গাটা সেখানে রদ্রি থাকেন ডিফেন্সিভ মিডফিল্ড যে জায়গাটা। এবং এই যে এখানে পাউ কুবার্সি এবং কুকুরিয়া থাকে এবং লাপোর্তে থাকে, এবং তাদের মধ্যে যে বন্ডিংটা বা তাদের মধ্যে যে পাস বা তারা প্রতিপক্ষের অ্যাটাককে আসলে যেভাবে আটকে দেয়, এটাই আসলে তারা পুরো টুর্নামেন্ট জুড়ে করে এসেছে। এবং তারা আসলে ম্যাচগুলো যেভাবে জেতে, তারা কিন্তু খুব বেশি গোলে ম্যাচ জেতে না। তারা ম্যাচে আহামরি যে অনেকগুলো গোল করে ম্যাচ জিতবে, তারা সেরকমটা করে ম্যাচ জেতে না। তারা 1টা বা 2টা গোল করেই ম্যাচ জিতবে, এরকম একটাই কিন্তু তাদের লক্ষ্যটা থাকে। তারা সেই 1-2টা গোল দিয়েই পুরো ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের উপর রাখতে চায়। এই ট্যাকটিক্স ফলো করেই তারা আসে। এবং তাদের পাসগুলো যদি আপনি দেখে থাকেন যে তারা এই পুরো দল আসলে যেভাবে পাস দেয়, সেই পাস দিয়েই কিন্তু তারা প্রতিপক্ষকে হয়রান করে ফেলে। এবং স্পেন এই ফুটবলটাই খেলেছে, এবং এই ফুটবলটাই খেলে তারা আর্জেন্টিনাকে পুরোপুরি ম্যাচ থেকেই আউটপ্লেড করে দিয়েছে। ফারদিন, এই ম্যাচ সম্পর্কে আপনি বলছিলেন, আসলে এই প্রশ্ন বা এই ম্যাচ নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকবে। তবে আমি আরেকটি বিষয় আপনার নজর দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে এই বিশ্বকাপে যেহেতু 48 টিমসের বিশ্বকাপ এই প্রথমবার হলো, অনেকগুলো অখ্যাত দল এখানে এসে অনেক ধরনের তারা পারফরমেন্স দিয়ে তাদের নাম বা তাদের সেই অবস্থানটা তারা তৈরি করেছে। যেই ছোট দলগুলো আসলে এই বিশ্বকাপে পারফর্ম করলো, তাদের পারফরমেন্স কেমন দেখলেন, সে বিষয়ে যদি একটু জানাতেন। হ্যাঁ, এবার তো আসলে বলাই হচ্ছিল যে এই বিশ্বকাপটা হচ্ছে যে ছোট ছোট দলগুলো রয়েছে, সেই ছোট ছোট দলগুলোরই বিশ্বকাপ। বিশেষ করে কেপ ভার্দে, ডিআর কঙ্গো, তারা পর্তুগালকে আটকে দিয়েছিল। এই কাবো ভার্দে, স্পেন এবং আর্জেন্টিনা ফাইনাল খেলো, এই 2 দলের বিপক্ষেই কিন্তু তারা ভালো খেলেছে। স্পেনের বিপক্ষে তারা 0-0 ড্র করেছিল, এবং আর্জেন্টিনার বিপক্ষে যদিও তারা শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গিয়েছিল, তবে ওই আর্জেন্টিনার বুকে কিন্তু কাঁপন ধরিয়ে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত কিন্তু অতিরিক্ত সময়ে গিয়ে কিন্তু আর্জেন্টিনাকে ম্যাচটা জিততে হয়েছিল। এবং এছাড়াও যে আফ্রিকার যে ছোট ছোট দেশগুলো এবার যারা বিশ্বকাপে আসলে খেলতে এসেছিল, তারা সবাই কিন্তু নজর কেড়েছে। এবং ছোট ছোট দলগুলোর প্লেয়াররা, বিশেষ করে গোলরক্ষকের কথা বলতে হয়, ভজিনিয়ার কথা বলতে হয়, কাবো ভার্দের গোলরক্ষক, তিনি আসলে যেরকমটা খেলেছেন, এই ফুটবলাররাই কিন্তু আসলে এই বিশ্বকাপের সবথেকে বড় সৌন্দর্য বলা যেতে পারে। এবং এই ছোট ছোট দলগুলোই আসলে বিশ্বকাপের বড় সৌন্দর্য। সবুজ, আর্জেন্টিনার কি এইবার মানে আরও ভালো সুযোগ ছিল কিনা শিরোপা জেতার? কারণ মেসির শেষ বিশ্বকাপ, এরপর মেসি আর খেলবেন না, সেক্ষেত্রে আর্জেন্টিনার কি এই ধরনের সম্ভাবনা আর থাকবে কিনা শিরোপা জেতার? এটি কি আসলে একটি গোল্ডেন সুযোগ আর্জেন্টিনা হারালো কিনা, সেটি একটু বলবেন। এবং রেফারিং কেমন দেখলেন গতকাল ম্যাচে? এই ম্যাচে আসলে রেফারি যে দায়িত্বটা পালন করেছে, তিনি আসলে বেশ ঠান্ডা মাথায় সব কিছুর দায়িত্বটা সামলেছেন। এবং যেটা বলা হচ্ছিল যে আর্জেন্টিনার বিপক্ষে সিদ্ধান্ত যায় না, এরকম একটা পুরো টুর্নামেন্ট জুড়েই আসলে এরকম একটা আলোচনা ছিল, তবে এই ম্যাচে আমরা সেরকমটা দেখতে পারিনি। এবং এই ম্যাচের আগে কিন্তু স্পেন কোচ দেলা ফুয়েন্তে তিনি বলেছিলেন যে রেফারি কোনোভাবেও যেন নমনীয় বা রেফারি যেন কোনোভাবেও শিথিল না হয়। এবং আমরা কিন্তু ম্যাচে এরকমটাই দেখেছি, একটা আর্জেন্টিনাকে 6টা হলুদ কার্ড দিয়েছেন তিনি, সেখানে কোচ লিওনেল স্কালোনিকেও পর্যন্ত কিন্তু তিনি হলুদ কার্ড দিয়েছেন। এবং আর্জেন্টিনার খেলা আমরা যেরকমটা দেখেছি, তারা বেশ একটা ফাউল করে করে আসলে খেলছিল, এবং সেই যারা ফাউল করছিল তাদেরকে কার্ড দেখিয়েছেন, একটা লাল কার্ড এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখিয়েছেন। এবং রেফারি কিন্তু তার জায়গাটা ঠিকঠাকভাবেই ছিলেন এই জায়গায়, এবং রেফারিং নিয়ে আসলে এখানে প্রশ্ন তোলার কিছু নেই। আর একটা কথা যেটা বললেন যে লিওনেল মেসি তো এই দলটাকে আসলে পুরোপুরি টেনে নিয়ে আসলো। আপনি সেই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটার কথা
থেকে শুরু করেন, সেখানে হ্যাটট্রিক করলো এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপে খুব সম্ভবত 19টা গোল করেছে, সেখানে লিওনেল মেসির 8টা গোল এবং 4টা অ্যাসিস্ট, অর্থাৎ 12টা গোলেই কিন্তু লিওনেল মেসি জড়িত রয়েছেন। অর্থাৎ এই লিওনেল মেসি একাই কিন্তু এই পুরো দলটাকেই টেনে নিয়ে এসেছে এবং ম্যাচ শেষে যে দৃশ্যটা আসলে সবাইকে কষ্ট দিয়েছে, লিওনেল মেসি তার হাতে যে দ্বিতীয় শিরোপা, দ্বিতীয় মেডেল পুরস্কার, যে মেডেলটা উঠেছে সেটা তিনি নেয়ার পর কিন্তু দর্শকদের দিকে গিয়েছেন এবং দর্শকদের দিকে তাকিয়ে কিন্তু তিনি তার চোখের পানি আসলে আর শেষ পর্যন্ত আটকে রাখতে পারেননি। তিনি কান্না ভেজা চোখে সেই দর্শকদের দিকেই আসলে তাকিয়েছিলেন। দর্শকরাও ম্যাচ হেরে গিয়েছে, তবুও কিন্তু দর্শকরা লিওনেল মেসিকে দেখে আসলে আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করেছে, শেষ পর্যন্ত লিওনেল মেসিকে আসলে ধন্যবাদ দিয়েছে। এবং এই লিওনেল মেসি যদি না থাকতো, আর্জেন্টিনার বিশ্বকাপের জার্নিটায় যে ফাইনাল পর্যন্ত আসা, সেটাও খুব সম্ভবত সম্ভব হতো না। কারণ এই নকআউটের যে ম্যাচগুলো, সেখানে বড় বড় পার্থক্যগুলো কিন্তু এই লিওনেল মেসি গড়ে দিয়েছেন। এবং এই লিওনেল মেসি, এই কথাটাও কিন্তু আসলে অনেক বেশি পরিমাণে শোনা যাচ্ছে যে লিওনেল মেসি যদি আর্জেন্টিনা দলে না খেলে, আর্জেন্টিনা দলের ভবিষ্যৎটা আসলে কী হবে। আপনি ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচটার কথাই চিন্তা করেন, যেখানে আসলে ইংল্যান্ড 1-0 গোলে এগিয়ে গেল, এরপরে যখন আসলে আর্জেন্টিনার ম্যাচে ফেরা দরকার, তখন আসলে লিওনেল মেসি তার যে 2 অ্যাসিস্ট তিনি আসলে যেভাবে করেছেন, সেখানে যদি লিওনেল মেসি না থাকতেন, ওই ইংল্যান্ডের বিপক্ষেই কিন্তু আর্জেন্টিনার যাত্রাটা শেষ হয়ে যেত। এবং শুধু এই ইংল্যান্ডের বিপক্ষেই নয়, এর আগেও যতগুলো আসলে ম্যাচ নকআউট পর্বে খেলেছে, এই লিওনেল মেসি আসলে আর্জেন্টিনাকে টেনে নিয়ে এসেছেন। তাই এই সংখ্যাটা অবশ্যই থাকবে। লিওনেল মেসি 39 বছর বয়স, আরও কতদিন খেলবেন কিনা, যদিও আর্জেন্টিনার ফুটবলার বা সমর্থক তারা আসলে আশা করছেন যে অন্তত 2028 কোপা আমেরিকা পর্যন্ত খেলবেন। এবং আরও একটা কথা আমরা শুনেছি যে লিয়ান্দ্রো পারাদেস তিনি আসলে মেসিকে বলেছিলেন যে আমরা এই বিশ্বকাপটা জিততে চাই, তবে একটা শর্ত, মেসি যেন 2028 সাল পর্যন্ত খেলে, 2028 সালে যে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে সেখানটা পর্যন্ত খেলে। যদিও আসলে লিওনেল মেসির আর নতুন করে পাওয়ার কিছুই নেই। লিওনেল মেসি কোপা আমেরিকা, 2টা কোপা আমেরিকা জিতেছেন, বিশ্বকাপে একটা জিতেছেন। তার যে গোল্ডেন বুট যেটা অধরা ছিল, সেটা কিন্তু এই বিশ্বকাপে এসেও শেষ পর্যন্ত হয়নি। তবে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার আশায় তিনি খেলতে নেমেছিলেন, যদিও সেটা তার শেষ পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। ফারদিন। সবুজ, অসংখ্য ধন্যবাদ